ইসরায়েলি বিমান হামলায় হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত, প্রাণ গেছে বেশ কয়েকজন সহযোগীরও। 3 থেকে 4 মাসের মধ্যে পুরো গাজা দখলে নেবে ইসরায়েল, জানান দেশটির অর্থমন্ত্রী। হামাসকে অস্ত্র ফেলে সব জিম্মিকে মুক্তির আহ্বান। রোহিঙ্গা শরণার্থীদের তাড়িয়ে দিচ্ছে ভারত, দুর্ব্যবহার ও নির্বিচারে আটকের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। এবং কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের চীন সফর আগামী সপ্তাহে বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা। দর্শক, বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইয়েমেনের হুথি সমর্থিত প্রধানমন্ত্রী আহমেদ আল আরাবি। ইয়েমেনের কয়েকটি গণমাধ্যমের বরাতে তথ্যটি প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। হামলায় আল আরাবি ছাড়াও আরও কয়েকজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন গণমাধ্যমটি। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। এবার ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় হুতি প্রধানমন্ত্রী আল রাহাবি নিহত হয়েছে বলে ইয়েমেনের গণমাধ্যম আল জুমহুরিয়া ও এডেন আল খাদের বরাতে দাবি করেছে একাধিক ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, সানার একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। বৃহস্পতিবার হুতি গোষ্ঠীর প্রধান নেতা আব্দুল মালেক আল হুতির একটি ভাষণ শুনতে তারা সানায় জড়ো হয়েছিল বলে জানিয়েছে একাধিক ইসরায়েলি গণমাধ্যম। এতে আল রাহাবি ছাড়াও প্রাণ হারায় তার কয়েকজন সঙ্গী। এদের মধ্যে হুতি প্রতিরক্ষা মন্ত্রী থাকতে পারেও বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি হুতি বিদ্রোহীরা। 2015 সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা দখলে রয়েছে হুতি গোষ্ঠীর। فهذه هي تدل على مصداقيتنا كشعب يمني أننا لن نتخلى عن موقفنا وأن عليهم وعلى كل الشركات المتعاملة مع العدو الصهيوني والإسرائيلي। এদিকে বৃহস্পতিবার তেল আবিবের কন্ট্রোল রুম হতে ইয়েমেনে হামলার তদারকি করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঁতস ও দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। সে সময় তাদের সঙ্গে ফোনে যুক্ত ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। অর্ণব প্রসাদ, আরটিভি। ধাপে ধাপে গাজা উপত্যকার পুরোটাই দখলে নেবে ইসরায়েল। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ইসরায়েলের এই লক্ষ্য বাস্তবায়ন হতে পারে। বৃহস্পতিবার এমন হুমকি দিয়েছেন দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেন, হামাস অস্ত্র ফেলে দিয়ে সকল জিম্মিকে মুক্তি না দিলে প্রথম 4 সপ্তাহে গাজার 4টি অংশ দখল করে নেবে তেল আবিব। এদিকে সমগ্র গাজা দখল করতে ইতিমধ্যেই পূর্ণমাত্রার ধ্বংস হত্যাযজ্ঞে নেমেছে দেশটির সেনারা। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ নিতে এসে নিহত হয়েছে 19 জন। পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার রুশ গণমাধ্যম তাসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ইরানের পারমাণবিক ইস্যুর একটি শান্তিপূর্ণ এবং টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় আলোচনার টেবিলে বসতে প্রস্তুত বলেও জানান রুবিও। পাশাপাশি ইরানের নেতাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পরিহার করে দেশের জনগণের কল্যাণে শান্তির পথ অনুসরণের আহ্বান জানান তিনি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনার মধ্যে গেল জুনে তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর লিসা কুক। সম্প্রতি বন্ধকি ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণের নির্দেশ দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন কুক। তার দাবি, আইন অনুযায়ী তাকে বরখাস্ত করার কোনো কারণ নেই। তবে ট্রাম্পের দাবি, সংবিধান অনুযায়ী কুককে সরানোর ক্ষমতা আছে তার। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। তার অভিযোগ, সুদের হার কমাতে অনীহা দেখাচ্ছে ব্যাংকটি। আর সুদের হার নির্ধারণী বোর্ডের সদস্য হলেন।
ভারতে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের তাড়িয়ে দিচ্ছে দেশটি। শুক্রবার এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি দাবি করছে ভারতে থাকা শতাধিক রোহিঙ্গার সঙ্গে দুর্ব্যবহার ও তাদের নির্বিচারে আটক করছে দেশটির কর্তৃপক্ষ। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, রোহিঙ্গা শরণার্থীদের তাড়িয়ে দিয়ে মানুষের জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবহেলার পরিচয় দিয়েছে ভারত সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা নিবন্ধিত রয়েছে প্রায় 20,000 রোহিঙ্গা। এর মধ্যে অন্তত 192 জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক উত্তেজনার মধ্যে 7 বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে যোগ দেবেন তিনি। মোদী ছাড়াও সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা অংশ নেবেন। এদিকে ট্রাম্প প্রশাসনের ধার্যকৃত অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকালে লেনদেনের শুরুতেই সেন্সেক্সের সূচক নেমে এসে দাঁড়ায় 508 পয়েন্টে। একই সময় নিফটি সূচক কমে দাঁড়িয়েছিল 157 পয়েন্ট। এছাড়া ধস নামে প্রায় সব কোম্পানির শেয়ারের দামে। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির বর্তমান সশস্ত্র গ্যাং সদস্যদের অর্ধেকই শিশু। চলতি বছর এসব সন্ত্রাসী সংগঠনের শিশুদের নিয়োগ ও অংশগ্রহণ 700% পর্যন্ত বেড়েছে। এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেছেন জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল। তিনি জানান, সরাসরি সশস্ত্র সংঘাতে পাঠানোর পাশাপাশি শিশুদের মাদক ও অস্ত্র চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করছে এসব গ্যাং। গেল বছর হাইতিতে শিশুদের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে 2000-এরও বেশি। আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিতে পারেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী 2 বিশ্ব নেতার একই মঞ্চে মিলিত হওয়ার সম্ভাবনা বৈশ্বিক ভূ রাজনীতিতে নতুন কোনো সমীকরণের জন্ম দেয় কিনা তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। আরও থাকছে অর্ণপ্রসাদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ তৎপর চীন। আগামী সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে তথ্যটি। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক নেতাদের সঙ্গে একক মঞ্চে এটিই হবে কিমের প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজক চীন। বিশ্বের 26 জন রাষ্ট্র ও সরকার প্রধানেরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এ কুচকাওয়াজে চীন তার সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন গঠন কাঠামো সম্পূর্ণরূপে কুচকাওয়াজে দেখানো হবে বলে জানিয়েছে দেশটি। প্রায় 70 মিনিট ব্যাপী এ কুচকাওয়াজ তত্ত্বাবধান করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পশ্চিমা বিশ্ব ও সামরিক বিশ্লেষকদের চোখ থাকবে এ অনুষ্ঠানের দিকে। পুতিন ও কিম জং উনের চীন সফর নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং চীনের প্রেসিডেন্টের জন্য কূটনৈতিক সাফল্য হবেও বলে মন্তব্য করছেন সমরবিদরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে সমঝোতায় যেতে চান। পাশাপাশি গেল সপ্তাহে ঘোষণা করেন কিমের সঙ্গে তিনি আবারও দেখা করতে আগ্রহী। এমন প্রেক্ষাপটে শি ইঙ্গিত দিচ্ছেন কূটনৈতিক এ খেলায় তার হাতে রয়েছে ভূরাজনীতির গুরুত্বপূর্ণ চাবিকাঠি। সীমিত পরিসরে হলেও পুতিন ও কিমের উপর তার প্রভাব রয়েছে। এত কিছুর পরেও ইউক্রেন ইস্যুতে পুতিনের সাথে দ্বন্দ্বের জেরে অধিকাংশ পশ্চিমা নেতারা এবার কুচকাওয়াজে যোগ দেবেন না বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং কুচকাওয়াজে যোগ দেবেন কিনা।
এখন পর্যন্ত তার কুচকাওয়াজে অংশগ্রহণের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে কোনো মন্তব্য আসেনি। এছাড়া এবারের সামরিক কুচকাওয়াজের সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে অক্টোবরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে বের হতে পারেন এবং তিনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে আগ্রহী। সেক্ষেত্রে কিম জং উন ও পুতিনের কাছ থেকে অনেক তথ্য জেনেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে পারেন চীনের নেতা। অর্ণব প্রসাদ, RTV। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ক্লাসরুমে স্মার্টফোনের ব্যবহারকে নিরুৎসাহিত করতে কঠোর হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। দক্ষিণ কোরিয়ার স্কুলগুলোতে স্মার্ট ডিভাইসের ব্যবহার বন্ধে পাশ হয়েছে নতুন বিল। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত 18টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারে আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ। বিস্তারিত থাকছে অনপ্রসাদের রিপোর্টে। South Korea passed a bill on Wednesday to ban the use স্মার্টফোন বর্তমান সময়ে শহর থেকে গ্রাম, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের জীবনে পরিণত হয়েছে অপরিহার্য উপাদান হিসেবে। তবে এর মাত্রাতিরিক্ত ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের শারীরিক ও মানসিক জীবনে। আর এর সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তাই শিশু কিশোরদের মোবাইল ফোনের ব্যবহার কমাতে কঠোরতা আরোপ করছে পৃথিবীর বিভিন্ন দেশ। এরই মধ্যে স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ফোন এবং স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল পাশ করেছে দক্ষিণ কোরিয়া। গেল বুধবার দেশটির আদালতে পাশ হয় বিলটি। এর পক্ষে ভোট পড়ে 115টি। আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে বিলটি। স্মার্টফোন ব্যবহার দক্ষিণ কোরিয়ার শিশু কিশোরদের একাডেমিক পারফরম্যান্সকে প্রভাবিত করছে বলে যুক্তি দেন বিলের সপক্ষে থাকা অনেকেই। এছাড়া একই উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টোয়োয়াকে শহর কর্তৃপক্ষ। দিনে 2 ঘন্টার বেশি স্মার্টফোনের ব্যবহার বন্ধ করতে আইন করতে যাচ্ছে টোয়োয়াকে মিউনিসিপাল সরকার। তবে এটি পালনে বাধ্য করা হবে না শহরের প্রায় 69,000 বাসিন্দাকে। থাকবে না কোনো জরিমানা বা শাস্তির বিধান। মানুষকে সচেতন করতেই এই আইনের প্রস্তাবনা বলে শহরটির কর্তৃপক্ষের বরাতে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এছাড়া স্কুলে মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের 18টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। তবে জর্জিয়া ও ফ্লোরিডায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য থাকবে কিন্ডারগার্টেন থেকে 8ম শ্রেণীর স্কুল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত। আরও 7টি অঙ্গরাজ্যে শুধু ক্লাস চলাকালে ফোন ব্যবহারে থাকবে নিষেধাজ্ঞা। তবে ক্লাসের ফাঁকে বা দুপুরের খাবারের সময় তা ব্যবহার করা যাবে। মার্কিন গণমাধ্যম এপির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এর আগে ছোট পরিসরে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ফোন ব্যবহার সীমিত করেছিল ইউরোপের দেশ ফিনল্যান্ড ও ফ্রান্স। এছাড়া ইতালি, নেদারল্যান্ডস ও চীনেও স্কুলে ফোন ব্যবহারের ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা। অর্ণব প্রসাদ, RTV। ভিশন 2030 বাস্তবায়নে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। দেশটি সরকারি স্কুলে 60 লাখেরও বেশি শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু করতে যাচ্ছে। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চালু করছে নতুন অনুমোদিত কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠ্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগের ফলে প্রথমবারের মতন সাধারণ শিক্ষায় ভিন্নধর্মী ও উদ্ভাবনী পাঠ্যসূচি চালু করছে সৌদি আরব। আরও জানাচ্ছেন বিনিয়ামিন। আগামী প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্ব দিতে প্রাথমিক স্তর থেকেই এআই শিক্ষা চালু করার পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগটি এসেছে ন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম, মিনিস্ট্রি অব এডুকেশন, মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং দ্য সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির যৌথ সহযোগিতায়।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন পাঠ্যক্রমে আধুনিক ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শিখবে শিক্ষার্থীরা। ফলে শুরু থেকেই দৈনন্দিন জীবনের সমস্যার ক্ষেত্রে এআই ভিত্তিক সমাধান তৈরি করতে সক্ষম হবে তারা। এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2030-এর মধ্যে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা এবং দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এর মাধ্যমে শুধু অভ্যন্তরীণ উন্নয়নই নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায়ও অগ্রণী ভূমিকা রাখতে পারবে দেশটি। এআই পাঠ্যক্রম চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটির ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিলে জাতীয় পর্যায়ে এআই সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তারা। এর অংশ হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক এআই বিশেষজ্ঞদের দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় শিক্ষকদের দক্ষতা বাড়াচ্ছে সৌদি। শিক্ষার্থীদের এআই ব্যবহারের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এর উদ্দেশ্য হল শিক্ষকদের মূল ভূমিকা অক্ষুণ্ণ রেখে শিক্ষার মান উন্নয়ন করা। এছাড়া SDAIA ও এডুকেশন অ্যান্ড ট্রেনিং এভলিউশন কমিশন মিলে চালু করেছে সৌদি একাডেমিক ফ্রেমওয়ার্ক ফর এআই কোয়ালিফিকেশনস। এটি বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী এআই পাঠ্যক্রম সাজাতে সহায়তা করবে এবং এআই এ দক্ষ গ্র্যাজুয়েটদের প্রতি নিয়োগদাতাদের আস্থা বাড়াবে। এদিকে এআই এর ব্যবহার বাড়াতে SDAIA, শিক্ষা মন্ত্রণালয় ও মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যৌথভাবে চালু করেছে সামাই উদ্যোগ। এই উদ্যোগে 10 লাখ সৌদি নাগরিককে এআই এর ওপর প্রশিক্ষণ দেয়া হবে। ইতোমধ্যেই এতে অংশ নিতে নিবন্ধন করেছে দেশটির 5 লাখেরও বেশি নাগরিক। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও কাস্টোডিয়ান অব দি 2 হলি মস্ক স্কলারশিপ প্রোগ্রামের আওতায় চালু হয়েছে এআই স্কলারশিপ প্রোগ্রাম। এর মাধ্যমে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এআই ও ডেটা সায়েন্সের উচ্চশিক্ষা নিতে পারবে সৌদির মেধাবী শিক্ষার্থীরা। এআই নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য প্রযুক্তিগত অন্যতম সেরা বিনিয়োগকারী এনভিডিয়ার সহযোগিতায় জেনারেটিভ এআই একাডেমি চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। নতুন প্রজন্মের সৌদি পেশাজীবীদের উন্নত প্রযুক্তিতে দক্ষ করে তুলতে এই উদ্যোগ কর্তৃপক্ষের। বিনয়ামিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।